কবি সুকান্ত ভট্টাচার্যের ছড়া শ্যাম রায় ও পাড়ার শ্যাম রায় কাছে গেলে কামড়ায় এমনি সে পালোয়ান একদিন দুপুরে ডেকে বলে গুপুরে এক্ষুনি আলোয়ান কি বিপদ তাহলে আলো তার না হলে মার খাবো আমরা দিলে পরে উত্তর বলে রেগে উত্তর যত সব দামড়া কেঁদে বলি শ্রীপদে বাঁচাও এ বিপদে অক্ষম আমাদের হেসে বলে শ্যামদা নিয়ে আই রামদা হুবড়ির রামাদের। নমস্কার। নমস্কার। আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। সেই সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনও বটে। 1926 সালের আজকের এই দিনটিতে কবি জন্মগ্রহণ করেন। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন মানুষের কবি, জনতার কবি। মাত্র 21 বছরের স্বল্প পরিসর জীবনে তার মধ্যে কত ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছিল, কত সংকল্প স্বপ্ন তাকে আলোড়িত করত। নির্যাতিত, বঞ্চিত, সর্বহারা মানুষের হাহাকার তাকে কিভাবে চেতনার গভীরে আঘাত করত, সেই সব কিছুই তিনি ব্যক্ত করেছেন তার কবিতায় ও বিবিধ রচনায়। আজ তার 94তম জন্মদিনে আমার নিবেদনে থাকছে তারই কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা জাগবার দিন। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে। মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা, জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন। আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন।
তাই এসো চেয়ে দেখি পৃথ্বী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি, কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণযোগ্য চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে, সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক যুক্তির। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনই, একতাবদ্ধ হও এখনই, একতাবদ্ধ হও এখনই। নমস্কার। নমস্কার। আজ আমার নিবেদনে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সবে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। নমস্কার। নমস্কার। আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মবার্ষিকী। কবিকে শ্রদ্ধা জানাবো তার রচনার মধ্যে দিয়েই। আমার নিবেদনে রয়েছে চিরদিনের। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পারেতে তালির সারি, দূরে বাঁশ ছড়ে আত্মদানের সারা। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য সাথে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজ সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকি নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে।
কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। নমস্কার। নমস্কার। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং বাংলার 30শে শ্রাবণ, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। সেই উপলক্ষে আমার নিবেদন, জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী, কবি সুকান্ত ভট্টাচার্য। কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। আকাশে মেঘের তাড়াহুড়ো দিকে দিকে বজ্রের কানাকানি। সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পাওয়ালো আজ। দিন ও রাত্রি হলো অস্থির কাজ আর শুধু কাজ। জনসিংহের ক্ষুব্ধ নখর হয়েছে তীক্ষ্ণ হয়েছে প্রখর। ওঠে তার গর্জন, প্রতিশোধ 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 প্রতিশোধ। হাজার হাজার শহীদ বীর স্বপ্নে নিবিড় স্মরণে গভীর, ভুলিনি তাদের আত্মবিসর্জন। ঠোঁটে ঠোঁটে কাঁপে প্রতিজ্ঞা দুর্বোধ, কানে বাজে শুধু শিকলের ঝনঝন। প্রশ্ন নয়কো পালা না পালার, অত্যাচারীর রুদ্ধ কালার, দ্বার ভাঙা আজ পণ। এতদিন ধরে শুনেছি কেবল শিকলের ঝনঝন। ওরা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি বন্দুক বোমার আগুনে আজ রোমাঞ্চকর। ওদের স্মৃতিরা শিরায় শিরায়, কে আছে আজকে ওদের ফিরায়, কে ভাবে ওদের পর। ওরা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়। নিদ্রায় কাজকর্মের ফাঁকে ওরা দিন রাত আমাদের ডাকে। ওদের ফিরাবো কবে, কবে আমাদের বাহুর প্রতাপে কোটি মানুষের দুর্বার চাপে শৃঙ্খলগত হবে। কবে আমাদের প্রাণ কোলাহলে কোটি জনতার জোয়ারের জলে ভেসে যাবে কারাগার। কবে হবে ওরা দুঃখ সাগর পার। মহাজন ওরা, আমরা ওদের চিনি। ওরা আমাদের রক্ত দিয়েছে, বদলে দুহাতে শিকল নিয়েছে, গোপনে করেছে ঋণী। মহাজন ওরা, আমরা ওদের চিনি। হে খাতক নির্বোধ, রক্ত দিয়েই সব ঋণ কর শোধ। শোনো পৃথিবীর মানুষেরা, শোনো শোনো স্বদেশের ভাই, রক্তের বিনিময় হয় হোক, আমরা ওদের চাই। রক্তের বিনিময় হয় হোক, আমরা ওদের চাই। রক্তের বিনিময় হয় হোক, আমরা ওদের চাই। নমস্কার। নমস্কার। আজ আমি শোনাচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কলম। কলম, তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি? কলম, তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা।
সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বশ্যতা। ভগ্ন নীব, রুগ্ন দেহ, জলের মতো কালি। কলম, তুমি নিরপরাধ, তবুও গালাগালি খেয়েছ আর সয়েছ কত লেখকদের ঘৃণা। কলম, তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা। হে কলম, তুমি কত ইতিহাস গিয়েছ লিখে, লিখে লিখে শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে। তবু ইতিহাস মূল্য দেবে না, এতটুকু কোন দেবে না তোমায়, যেন ইতিহাস বড়ই কৃপণ। কত লাঞ্ছনা খাটুনি সয়েছ লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে। তোমার গোপন অস্ত্র তাই তো ফসল ফলায় বহু সাহিত্য, বহু কাব্যের বুকের তলায়। তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা। কেন চলবে প্রভুর খেয়ালে, লিখবে কথা। হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ। আর কত মৌন মুখ, শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে যাবে মুখে। আর কত আর কাটাবে দুঃসহ দিন দুর্বার লজ্জার। এ দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যাক। কাজ করো কাজ। মজুর দেখনি তুমি, হে কলম দেখনি বেকার। বিদ্রোহ দেখনি তুমি, রক্তে কিছু পাওনি শেখার। কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস। প্রত্যেক লেখায় শুনি কেবল তোমারই দীর্ঘশ্বাস। দিন নেই, রাত্রি নেই, শ্রান্তিহীন নেই কোনো ছুটি। একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম হয়ে এসে জড়ো। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁপ। মহাজনী বন্ধ হোক, বন্ধ হোক মজুরের পাপ। উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। কলম বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। তাই কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এঁটে। হে কলম, আনো দিকে দিকে। নমস্কার। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ঐতিহাসিক। আজ এসেছি তোমাদের ঘরে ঘরে, পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল? আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত। তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ। আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছ কি, দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যাস করনি কোনো দিন। একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর। তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ। কেবল বঞ্চিত, বিহ্বল, বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকে। কেন এমন হলো? একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন। কিন্তু বুঝলে না, মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য। তারও জন্যে চাই 40 কোটির দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা, লাইন দিলে কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু।
রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যেই তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উঁকি দিয়ে গেছে বহুবার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা, সোভিয়েত, পোল্যান্ড, ফ্রান্স, রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি সব প্রথম এই পৃথিবীর দোকান থেকে। এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান, প্রার্থী অনেক, কিন্তু পরিমিত মুক্তি। হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে। এ কথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে। তারপর নিঃশব্দে দাঁড়াও এই লাইনে, প্রতিজ্ঞা আর প্রতীক্ষা নিয়ে, হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো, মনে রেখো দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। নমস্কার। আজ 15ই আগস্ট, ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এই 15ই আগস্ট আবার আমাদেরই বাংলা সাহিত্যের এক ক্ষণিকের অতিথি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। ক্ষণিকের অতিথি কেন? তিনি ছিলেন অতি অল্প আয়ু সম্পন্ন এক ব্যক্তি। আজকে বেঁচে থাকলে তার 94 বছর বয়স হতো, কিন্তু মাত্র 21 বছর বয়স তিনি প্রয়াত হয়েছিলেন। আজকে তার এই জন্মজয়ন্তী পালন করার জন্যে এই ডিজিটাল পদ্ধতিতে কথা শরীর যে ব্যবস্থা করেছে, আমি সেই কথা শরীরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এদের যে পরিবার, এই পরিবারের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুরের কটলি গ্রামে, এবং অনেক আগে, স্বাধীনতা প্রাপ্তির অনেক আগেই তাদের পূর্বপুরুষ কলকাতায় বেলেঘাটা অঞ্চলে এসে বসবাস শুরু করেন। এদের পারিবারিক পেশা ছিল যজমানি করা। এই যজমানি ছাড়া বিশেষ আর কোনো পারিবারিক তেমন সম্পন্ন, আয় সম্পন্ন কোনো ব্যক্তির দেখা পাওয়া যায়নি। সুকান্ত ভট্টাচার্যের বাবার নাম ছিল নিবারণ ভট্টাচার্য, মায়ের নাম ছিল সুনীতি দেবী। 1926-এর 15ই আগস্ট কালীঘাটে মামার বাড়িতে তার জন্ম হয়। কালীঘাটে তার মামার বাড়ি ছিল। যাই হোক, প্রাথমিক শিক্ষা শুরু হলো ওই বেলেঘাটাতেই কমলা বিদ্যা মন্দির নামে একটা স্কুলে। প্রাথমিক শিক্ষা মানে তো 10-11 বছর বয়সের ছেলে তখন। সেই প্রাথমিক শিক্ষা সময় দেখা গেল অত্যন্ত মেধাবী ছাত্র। এই মেধাবী ছাত্র হওয়ার জন্যে তিনি সমস্ত মাস্টারমশায়ের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, তারা উজাড় করে দিয়েছিল তাকে। আশ্চর্য ব্যাপার, এই অত ছোট বয়স থেকেই
তিনি ছড়া লিখতে শুরু করেছিলেন, ছড়া আর কবিতা। ছড়া এবং কবিতা যেন স্বতঃস্ফূর্তভাবে তার মাথায় এসে হাজির হতো এবং তিনি সেগুলোকে লিপিবদ্ধ করতেন। আশ্চর্যের ব্যাপার, ওই বয়সেই তিনি সঞ্চয় শিখা এই নাম দিয়ে একটা স্কুলে পত্রিকা বের করলেন, হাতের লেখা পত্রিকা। এই হাতের লেখা পত্রিকাটাই পরবর্তীকালে আবার ছাপা হয়ে বেরিয়েছিল এবং এই সঞ্চয় শিক্ষা বলে পত্রিকাতেই বিবেকানন্দের জীবনী এই নাম দিয়ে এই সুকান্ত ভট্টাচার্যেরই একটা লেখা ছেপে বের হয়েছিল। যাই হোক, মাত্র 10-11 বছর বয়সে দেখা গেল তিনি একটা রূপক গীতি রচনা করেছেন। সেই রূপক গীতির নাম হচ্ছে রাখাল ছেলে। আবার এই একই ধরনের রূপক গীতি আরো দুটি তিনি রচনা করলেন, একটা হচ্ছে মধুমালতী, একটা হচ্ছে সূর্য প্রণাম। প্রাথমিক পাঠ শেষ হলে তিনি এবার ভর্তি হলেন মাধ্যমিক পর্যায়ে। মাধ্যমিক পর্যায়ে ক্লাস 7 থেকে শুরু হয়। বেলেঘাটের দেশবন্ধু হাই স্কুল। ওই স্কুলে 7ম শ্রেণীতে পড়ার সময়ই এখানেও দেখা গেল অন্যান্য ছাত্রদের লেখা, ছবি, নানা রকমের কবিতা, ভ্রমণ কাহিনী ইত্যাদি নিয়ে একটা একই রকম তিনি পত্রিকা বের করলেন। ওই বয়সেই স্কুল ম্যাগাজিন বলা যায়। স্কুল ম্যাগাজিনটার নাম হচ্ছে সপ্তমিকা। আশ্চর্য ব্যাপার, তখন থেকেই তার এই যে সাহিত্যের প্রতি অনুরাগ, এখানেও শিক্ষকরা তাকে উৎসাহ দিতে লাগলেন। তবে আশ্চর্য ব্যাপার, ওই বয়সের ছেলে পরাধীন ভারতের এই নিপীড়ন, অত্যাচার ইত্যাদি তার মাথায় এসে জুটল এবং তিনি তখনই কমিউনিস্ট পার্টিতে যোগদান করলেন। আশ্চর্য ব্যাপার, এত ছোট বয়সে রাজনীতি করার সে ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তিনি সোজাসুজি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন। সাহিত্য সাধনায় মূল কথা, কোনো সন্দেহ নেই, সাহিত্য সাধনায় চলতে লাগলো, কিন্তু তবুও তার মধ্যে থেকে তিনি বেশ সমাজসেবামূলক কাজেও যোগদান করতে লাগলেন। কি ধরনের সমাজসেবামূলক কাজ? এই যেমন গরিব ছেলেদের কোচিং ক্লাসে তিনি পড়াতে লাগলেন ছেলে মেয়েদের। বিশ্বযুদ্ধ চলছে তখন দেশে, অসহায় ভীত সন্ত্রস্ত মানুষজনকে সাহস দিতে হবে, সতর্ক করতে হবে। এই জন্য বেশ কিছু গানও তিনি তখন রচনা করে ফেললেন ওই বয়সেই। একটা কমিউনিস্ট পার্টি কাগজ বেরোতো, তিনি সেই কাগজ বিক্রির ভার নিলেন। আর এই কাগজ বিক্রি করতে গিয়ে বহু রকমের নানান রকমের অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, নানান বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেগুলো তাকে দমাতে পারেনি। সেই সময় থেকেই তার আসল কিন্তু যে কাব্যিক জীবন সেটাই শুরু হয়। তার কলমে ঝলসে উঠতে থাকে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের কথা। তখন চলছিল ব্রিটিশ রাজ। তিনি লিখলেন, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী ছিলাম তোমায় সেলাম। একদিকে যুদ্ধের বিভৎসতা, অন্যদিকে স্বার্থপর ধনী মানুষ আর ব্রিটিশ সরকারের চক্রান্তে তখনই ঘটে গেল 50-এর দুর্ভিক্ষ। সাধারণ মানুষের জীবন আতঙ্কিত, এর সঙ্গে শুরু ঝড়, বন্যা, মহামারীর প্রকোপ। প্রচুর মানুষ খেতে না পেয়ে রাস্তায় পড়ে থাকতে লাগলো, মারা যেতে লাগলো। এই অসহনীয় পরিস্থিতিতে তার কলমে ঝলসে উঠল নানা রকমের কবিতা তথা প্রতিবাদী ভাষা।
সামাজিক অন্যায়, অবিচার, ঘৃণা আর ভবিষ্যতের আশার কথাই তার কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হয়ে উঠল। সবকটা কাব্যগ্রন্থ তার কিন্তু মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। মৃত্যুর আগে তিনি নিজের কাব্যগ্রন্থ ছাপার অক্ষরে দেখে যেতে পারেননি, এরকম তার ভাগ্য হয়নি, সৌভাগ্য। তার কাব্যগ্রন্থগুলির নাম যথাক্রমে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বরাগ, গীতিগুচ্ছ, মিঠে করা, অভিযান, হরতাল। এগুলো বাংলা সাহিত্যের এক একটা অমূল্য সম্পদ বলেই বিবেচ্য। খুবই স্বল্প সময়ে সুকান্ত ভট্টাচার্য দেশকে, দেশের মানুষকে, বাংলা সাহিত্যকে যে সম্পদ দান করে গেছেন তা পরম বিস্ময়কর। এর মধ্যে তিনি বললেন কি কিশোর বাহিনী নামে এক প্রতিষ্ঠান গড়ে বহু ছেলেকে এই বাহিনীর সদস্য পদ গ্রহণ করালেন। আসলে তাদের মনে স্বাধীনতার আদর্শ বপন করাই ছিল এই বাহিনীর মূল কর্মধারা। আর ওই সময় কমিউনিস্ট পার্টি স্বাধীনতা নামে এক পত্রিকা বের করত, আর তিনি সুকান্ত ছিলেন ওই স্বাধীনতা পত্রিকারই কিশোর সভা বলে একটা বিভাগ ছিল, সেই বিভাগের সম্পাদক। এবং তিনি বহু ছড়া এই কিশোর সভা লিখতেন। পারিবারিক বিপর্যয় আর নানান রকমের অসুবিধার কারণে তার কিন্তু লেখাপড়া অনেকদিনই বন্ধ হয়ে গেছে। স্বল্প দিনের জীবন, পড়াশোনা বন্ধ হলো, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা দিনও তিনি তার লেখা বন্ধ করেননি। এই অত অল্প বয়সের মধ্যেই মনীষীদের মতো চিন্তাশীল মনের অধিকারী হয়েছিলেন। খুবই দুঃখের কথা, নানা রকম অসুবিধে এবং আর্থিক অনটনের মধ্যে দিয়ে তাদের পারিবারিক জীবন কেটেছে। তাই তিনি আক্রান্ত হলেন টিবি রোগে। যাদবপুরের টিবি হাসপাতালে ভর্তি করা হলো যখন, তখনই তার প্রথম যে কাব্যগ্রন্থ ছাড়পত্র ছাপার ব্যবস্থা হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। কমিউনিস্ট পার্টির বিভিন্ন রকম অর্থ সংগ্রহের অভিযানেও তিনি অংশ নিয়েছিলেন। এই অভিযানে নানান রকমের কালেকশন, অর্থ সংগ্রহ করা হয়েছিল। এই অর্থ সংগ্রহের একটা অংশও যদি তার জীবন রক্ষার জন্য ব্যয়িত হতো, আমরা বাংলা সাহিত্যের আরো অনেক বেশি সম্পদ আহরণ করতে পারতাম। কিন্তু বিধির বিধান লঙ্ঘন কারো সম্ভব নয়। মাত্র 21 বছর বয়সে 1947 সালে 13ই মে, অর্থাৎ তখনও স্বাধীনতা আসতে আর মাত্র 3 মাস। দুঃখের কথা, সেই 3 মাস বেঁচে থাকলে তিনি অন্তত স্বাধীন ভারত রেখে যাওয়ার মতো ভাগ্য অর্জন করে তারপর মারা যেতে পারতেন। কিন্তু 13ই মে তিনি প্রয়াত হলেন। আজ তার 94তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালাম। চিরবিদ্রোহী সুকান্ত ভট্টাচার্য অমর থাকুন। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সিগারেট। আমরা সিগারেট, তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন দোহাই তোমরা পারবে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে, তাই কি তোমরা আমাদের শোষণ করো? বিলাসের সামগ্রী হিসেবে ফেলো পুড়িয়ে। তোমাদের শোষণের টানে আমরা ছাই হই, তোমরা নিবিড় হও আরামের উত্তাপে। তোমাদের আরাম আমাদের মৃত্যু। এমনি করে চলবে আর কতকাল? আর কতকাল আমরা এমনই নিঃশব্দে ডাকবো আয়ু হরণকারী
তিল তিল অপঘাতকে? দিন আর রাত্রি, রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ। আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই, নেই কোনো অল্প মাত্রার ছুটি। তাই আর নয়, আর আমরা বন্দি থাকবো না কৌটোয় আর প্যাকেটে, আঙুলে আর পকেটে। সোনা বাঁধানো কেসে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ। আমরা বেরিয়ে পড়ব সবাই একজোটে, একত্রে। তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়ব তোমাদের হাত থেকে, বিছানায় অথবা কাপড়ে। নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের, যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মারছ এতকাল। নমস্কার। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজ পাওরে দুঃখ যে দিলে করবে না অভিমান। ঠিকানা ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি। কখনো গাছের তলাতে, কখনো বর্ণ কুটির গড়ে। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি। কখনো গাছের তলাতে, কখনো বর্ণ কুটির গড়ে। আমি যা যাব, আমি যা যাব উড়াই পথের নুড়ি। হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। আমি যা যাব উড়াই পথের নুড়ি। হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খুঁজে পাই না কুপন, বন্ধু ঘরের খুঁজে পাই না কুপন। তাই তো পথের নুড়িতে গড়ব মজুতি মারব। বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে। আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে। আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে? তবুও পাওনি তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিশ জীবনের পথে মন তোর থেকে ঘুরে গিয়ে কিছু কিছু দূরে গিয়ে মুক্তির পথে। বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে। কথারিও না আলোর সাথে তুমি একা ভুল করে। বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে। কথারিও না আলোর সাথে তুমি একা ভুল করে। বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল। তীরে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানায় অজ্ঞাত। বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানায় অজ্ঞাত। বন্ধু তোমার ভুল হয় কেন এত, কেন এত? আর কতদিন দু চক্ষু কচলাবে, আর কতদিন দু চক্ষু
রবে জালিয়ানওয়ালার যে পথের শুরু সে পথে আমাকে পাবে জালিয়ানওয়ালার যে পথের শুরু সে পথে আমাকে পাবে জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে খুব ধরে দেশে রক্তের অক্ষরে জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে খুব ধরে দেশে রক্তের অক্ষরে রক্তের অক্ষরে স্বদেশে